আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর বেসিক খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। চাকরি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে যে সকল প্রশ্ন আসতে দেখা যায়, বেশিরভাগ শিক্ষার্থীরা এই চিত্রগুলো আঁকতে পারলেও বিভিন্ন খুঁটিনাটি ভুলের কারণে পরীক্ষায় মার্ক কাটা যায়, অনেক ক্ষেত্রে সম্পূর্ণ ড্রয়িংটাই কাটা যায়। তাই প্রত্যেক শিক্ষার্থীর অবশ্যই বেসিক রুলস সম্পর্কে ধারণা থাকতে হবে। আজকের ক্লাসের শুরুতে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর বেসিক রুলস নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সে সকল প্রশ্নে যে টার্মগুলোর কারণে পরীক্ষায় মার্ক কাটা যেতে পারে সেই টার্মগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে একজন শিক্ষার্থীর যদি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা বুঝতে হয়, প্রথমে ভিউ সম্পর্কে ধারণা থাকতে হবে। ভিউ সাধারণত দুই ধরনের হয়, একটা 2D ভিউ আর একটা 3D ভিউ। 3D ভিউ আবার অনেক ধরনের আছে, তার মধ্যে আমরা তিন ধরনের ভিউ নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে আইসোমেট্রিক ভিউ। আইসোমেট্রিক ভিউটা কিন্তু চাকরি পরীক্ষার যে মূল প্রশ্নটা আছে সেই প্রশ্নটাই কিন্তু মূলত আইসোমেট্রিক ভিউ। আইসোমেট্রিক ভিউটা কিরকম হয়? আইসোমেট্রিক ভিউ তিনটা লাইনের উপর বেস করে আঁকা হয়। তিনটা লাইনের মধ্যে একটা হচ্ছে ভূমির সাথে 90 ডিগ্রিতে থাকে, বাকি দুইটা, একটা ডান পাশে একটা বাম পাশে, এই দুইটা কিন্তু 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকা হয়। তো তোমরা এই চিত্রটা দেখতে পাচ্ছ যেখানে ভূমির সাথে দুইটা লাইন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকা হয়েছে এবং আরেকটা কিন্তু লম্বালম্বি অর্থাৎ ভূমির সাথে 90 ডিগ্রি কোণে আঁকা হয়েছে। এটা কিন্তু আইসোমেট্রিক ভিউ। আর আমরা যদি অবলিক ভিউটা দেখতে চাই, অবলিক ভিউতে একটা লাইন 90 ডিগ্রিতে থাকবে এবং বাকি আরেকটা লাইন ভূমির সাথেই থাকবে এবং আরেকটা যে লাইন ডান পাশে সেটা ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা হচ্ছে অবলিক ভিউ। তো মূলত চাকরি পরীক্ষার যে প্রশ্ন থাকে সেটা আইসোমেট্রিক ভিউতেই থাকে। আর আরেকটা যেটা আছে পার্সপেক্টিভ ভিউ। আমরা বাস্তবে যে জিনিসটা দেখি সেটা কিন্তু পার্সপেক্টিভ ভিউ। পার্সপেক্টিভ ভিউ আবার অনেক ধরনের হয়, আমরা বেসিক পার্সপেক্টিভ ভিউ নিয়ে আলোচনা করছি। তো পার্সপেক্টিভ ভিউটা অনেকটা অবলিক ভিউর মতোই তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। সেটা হচ্ছে হলো, বাস্তবে যখন আমরা একটা অবজেক্ট দেখি, মনে করো তোমরা একটা কলমের কথা চিন্তা করো, তোমরা কলমটাকে যদি চোখের সামনে ধরো, চোখের সামনে মানে কলমের যে ফ্রন্ট জায়গাটা আছে সেটা কিন্তু অনেক বড় দেখাবে, যত মানে কলমের শেষ প্রান্তে যাবে তত শেষ প্রান্তটা ছোট দেখাবে। তো পার্সপেক্টিভ ভিউগুলো আঁকা হয় এরকম যে তুমি সামনের জায়গাটা বড় দেখবে, যত পিছনে যাবে তত কিন্তু পিছনের জায়গাটা ছোট হবে এবং একটা পয়েন্টে তুমি পিছনের মানে তোমার অবলিক ভিউর যে লাইনগুলো আছে সেগুলো একটা পয়েন্টে গিয়ে শেষ হয়ে যাবে। সেই পয়েন্টটাকে বলা হয় ভ্যানিশিং পয়েন্ট। অর্থাৎ তোমরা এই অবলিক ভিউটা, পার্সপেক্টিভ ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, পার্সপেক্টিভ ভিউর প্রথম ফ্রন্টটা অনেক বড় এবং যত পিছনে যাবে তত কিন্তু সেটা ছোট হবে এবং একটা পয়েন্টে যেয়ে সেটা হারিয়ে যাবে। এবং বাস্তবে কিন্তু আমরা পার্সপেক্টিভ ভিউগুলোই দেখি। তো এই হলো 3D ভিউ, যেটা অবশ্যই তোমাদের জানা থাকা দরকার। 2D ভিউ, পরীক্ষায় যেই ভিউটা আঁকতে বলে ওটাই কিন্তু 2D ভিউ। 2D ভিউ আমরা দুই ধরনের এখানে আছে, একটা হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ আর একটা সেকশনাল ভিউ। অর্থোগ্রাফিক ভিউ নিয়ে যদি বলি, অর্থোগ্রাফিক ভিউ তোমরা মোটামুটি সবাই জানো যে অর্থোগ্রাফিক ভিউ মানে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ এগুলো আঁকতে বলে। মূলত পরীক্ষায় আইসোমেট্রিক ভিউ থেকে অর্থোগ্রাফিক ভিউ অর্থাৎ টপ ভিউ, ফ্রন্ট ভিউ আঁকতে বলে। অর্থোগ্রাফিক ভিউটা প্রয়োজন হয় এই কারণে, আইসোমেট্রিক ভিউ বা 3D ভিউ দেখে আসলে একজন ইঞ্জিনিয়ার ওই অবজেক্টটা সম্পর্কে প্রপার তথ্য পাওয়া মানে পেতে অনেক কষ্ট হবে বা অনেক ক্ষেত্রে পাওয়া যাবেই না। ভিতরে যদি জটিল সেকশন থাকে তাহলে আরো অসম্ভব যে একটা 3D ড্রয়িং থেকে একটা প্রপার ডাইমেনশন গুলো বোঝা। সেক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ারের কাছে যে ড্রয়িংটা প্রেজেন্ট করা হয় সেটা অর্থোগ্রাফিক ভিউতে প্রেজেন্ট করা হয়, অর্থাৎ 2D ভিউতে দেখানো হয়, যাতে করে সে প্রত্যেকটা জায়গা সম্পর্কে প্রপার ধারণা পেতে পারে। এই অনেক সময় এত জটিল ড্রয়িং আঁকা হয় বা একটা জটিল অবজেক্ট তৈরি করা হয় যেই অবজেক্টের অর্থোগ্রাফিক ভিউ দেখেও আসলে প্রপারলি বোঝা যায় না যে ওই ড্রয়িংটা অ্যাকচুয়ালি কেমন। সে সকল ক্ষেত্রে আমরা সেকশনাল ভিউ করি। আমাদের সেকশনাল ভিউর উপরে সম্পূর্ণ একটা ভিডিও দেয়া আছে আলাদা, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। বর্তমানে কিন্তু চাকরি পরীক্ষার জন্য সেকশনাল ভিউ অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সেকশনাল ভিউ মূলত করা হয় অর্থোগ্রাফিক ভিউর মাধ্যমে, জটিল সেকশন দেখানো অসম্ভব হলে তখনই কিন্তু সেকশনাল ভিউটা প্রয়োজন হয়। তো আশা করি তোমরা এখন 2D এবং 3D ভিউ সম্পর্কে ধারণা পেয়ে গেছো। এরপরে আমরা, যেহেতু আমাদের চাকরির পরীক্ষা অর্থোগ্রাফিক ভিউটা আসে, অর্থোগ্রাফিক ভিউতে আমরা যে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ আঁকবো এগুলোর কিন্তু দুইটা রুলস আছে। প্রথমটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, পরেরটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে বেশিরভাগই তোমরা কিন্তু থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনটাই ব্যবহার করবে। থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেখানে ফ্রন্ট ভিউর উপরে থাকে টপ ভিউ এবং এক পাশে থাকে সাইড ভিউ। সেটা লেফট সাইডে হতে পারে, রাইট সাইডে হতে পারে। এটা হচ্ছে আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। আর আমরা যদি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন বলি সেখানে কিছুটা ভিন্ন। সেখানে টপ ভিউটা নিচে হয়, এর উপরে ফ্রন্ট ভিউ এবং ফ্রন্ট ভিউর পাশে সাইড ভিউ এবং মূল অবজেক্টটা কিন্তু নিচে হয়।
তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। এই প্রজেকশনগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ হতে পারে সামনে এমন একটা ড্রয়িং দিয়েছে, বললো ড্রয়িংটা খুবই সিম্পল, যে বললো যে এই ড্রয়িংটার অর্থোগ্রাফিক ভিউ আঁকো, ব্রেকেটে লিখে দিল থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন বা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। এখন এখন তুমি যদি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন আর ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন না বুঝো, তাহলে কিন্তু তুমি ওই ড্রয়িংটা আনসারই করতে পারবে না। তো অবশ্যই থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন এবং ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মাথায় রাখতে হবে। এখন আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হলো পরীক্ষায় কি এই দুইটা নিয়মেই আঁকতে হবে? আমরা কি চাইলে ফ্রন্ট ভিউটাকে সাইড ভিউর জায়গায় বা সাইড ভিউটাকে এইখানে লিখতে পারবো না? লিখতে পারবে। তোমাদের সুবিধার্থে তোমরা এই কাজটা করতে পারবে, কিন্তু প্রিফারেবল একটা কথা আছে যে এটা প্রিফার করে হয় থার্ড অ্যাঙ্গেল নয় ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, বাট অন্য ভিউ তো তুমি দিতে পারবে, এতে মার্ক কাটা যাবে না। এরপরে যেই বিষয়টা আছে সেটা হচ্ছে লাইন। রিসেন্টলি একটা ড্রয়িং এসেছিল চাকরির পরীক্ষায়, যেখানে প্রশ্নটা এরকম ছিল যে এই চিত্রে কি কি ধরনের লাইন রয়েছে। তো অবশ্যই ড্রয়িং আঁকতে অনেক ধরনের লাইন ব্যবহার করা হয়, লাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। মূলত যে লাইনটা দিয়ে আমরা ড্রয়িংটা আঁকি, মেন যে লাইন, সেই লাইনগুলোকে বলা হয় বর্ডার লাইন বা আউটার লাইন বা অবজেক্ট লাইন। এই লাইনের নাম যদি জানতে চাই, তাহলে তুমি এই তিনটা যে কোনো একটা বললেই কিন্তু হবে। এরপরে ড্রয়িং এ যদি জটিল সেকশন ভিতরে থাকে, যেটা বাইরে থেকে দেখা যায় না, সেটা দেখানোর জন্য আমরা হিডেন লাইন ব্যবহার করি। হিডেন লাইনে সাধারণত 3 মিলিমিটার দৈর্ঘ্যের একটা লাইন, এরপরে 1 মিলিমিটার ফাঁকা থাকে, আবার 3 মিলিমিটার দৈর্ঘ্যের একটা লাইন হয়। এরপরে আমরা ড্রয়িং এর অবজেক্টের ভিতরে যদি হোল বা ছিদ্র থাকে, সেটা আর যে সেন্টারটা আছে, সেই সেন্টারটা দেখানোর জন্য আমরা সেন্টার লাইন ব্যবহার করি। সেন্টার লাইনগুলো 3 মিলিমিটার একটা লাইন, মাঝখানে 1 মিলিমিটার একটা লাইন, আবার 3 মিলিমিটার লাইন, এভাবে সেন্টার লাইনগুলো ব্যবহার করি। ওই হোলটাকে যদি টপ ভিউ বা উপর থেকে তুমি দেখাতে চাও, সেখানে একটা প্লাস চিহ্নের মতো তুমি চিহ্ন ব্যবহার করো, যেটাকে সেন্টার মার্ক বলে। এটা কিন্তু জানা রাখা খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা সেকশনাল ভিউর কথা একটু আগে বলেছিলাম। সেকশনাল ভিউতে তুমি একটা অবজেক্টকে কাটতে হয়। সেকশনাল ভিউতে একটা অবজেক্টকে তুমি যেই জায়গাটাতে কাটবা, সেটা টপ ভিউতে দেখাতে হয়। যেই তীরচিহ্ন এবং হিডেন লাইনের মাধ্যমে তুমি দেখাবা, সেটাকে কাটিং প্লেন লাইন বলে। অর্থাৎ সেকশনাল ভিউতে কোথায় তুমি কাটতেছো সেটা দেখানোর জন্য যে লাইন ব্যবহার করা হয়, সেটাকেই কাটিং প্লেন লাইন বলে। এখন একটা ড্রয়িং এর বিভিন্ন যে বর্ডার লাইনগুলো আছে বা বিভিন্ন সাইডগুলো আছে, সেগুলোর দৈর্ঘ্য দেখানোর জন্য আমরা ডাইমেনশন লাইন ব্যবহার করি। ডাইমেনশন লাইনের দুই পাশে তীর চিহ্ন থাকে, মাঝখানে ওই তীর চিহ্ন যে তীরটা আছে, এটা কতটুকু দৈর্ঘ্য সেটা কিন্তু উল্লেখ করা থাকে। আর এই ডাইমেনশন লাইনগুলো ড্রয়িং এ দেখানোর জন্য এক্সটেনশন লাইন ব্যবহার করা হয়। অর্থাৎ ডাইমেনশন লাইনের দুই পাশে যে দুইটা পা থাকে, এগুলাকে কিন্তু এক্সটেনশন লাইন বলে। আর আমরা যেহেতু ড্রয়িং এ প্রায় হোল থাকে, হোলের যে ডায়ামিটার আছে বা রেডিয়াস আছে, সেটা দেখানোর জন্য এরকম একটা তীরচিহ্ন দিয়ে আবার একটা ফ্ল্যাট লাইন ব্যবহার করা হয়। এই লাইনটাকে বলা হয় লেডার লাইন। আর সেকশনাল ভিউ যখন তোমরা অঙ্কন করবা, সেখানে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অনেক দাগ কাটতে হয়। এই দাগগুলাকে বলা হয় সেকশনাল লাইন অথবা হ্যাচিং লাইন। তো এই লাইনগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই লাইনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লাইনগুলো যাতে তোমাদের মিস্টেক না হয়, পরীক্ষায় কিন্তু ইতিমধ্যে এটা চলে এসেছে এবং সামনেও আসতে পারে।